আসসালামু আলাইকুম। চরকালী খান আদর্শ কলেজের ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম অনলাইন ক্লাসে। তোমরা প্রায় লক্ষ্য করে দেখবে যে একঝাঁক ছোট ছোট বাচ্চারা মাঠে খেলা করতেছে, তার মধ্য থেকে একজনের বিভিন্ন কথাবার্তা, নির্দেশনা, কে কোথায় দাঁড়াবে, কিভাবে দৌড় দেবে ইত্যাদি নির্দেশনা অন্য সবাই ফলো করতেছে। সবাই যদি তার কথা ফলো না করে যে যার মতো খেলাধুলা করতো, তাহলে খেলাধুলার মজাটাই তারা পেত না। ঠিক তেমনি আমরা 1971 সালের দিক তাকালে দেখতে পাবো একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রেড কোর্স ময়দানে তার সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সেই ভাষণে হাজির হচ্ছে, কেউ খালি গায়ে, কেউ খালি পায়ে, কেউ হাতে চিড়ামুড়ি নিয়ে অধীর আগ্রহে সে মাঠে অপেক্ষা করছে নেতা আসবে। সেই নেতার সেই ভাষণ শুনে সবাই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যার ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম মাতৃভূমি পেয়েছি। সেদিন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জায়গায় আরো শত শত নেতা ঘোষণা দিতেন, তাহলে দেশের জনগণ ঐক্যবদ্ধ হতে পারত না। একজন নেতার সুনির্দিষ্ট মতামতকে গ্রহণ করে তার অধীনস্থরা এগিয়ে যায়, তাহলেই তারা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমার এতক্ষণের কথায় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজ আমরা কি আলোচনা করতে পারি। তোমাদের ধারণাই সঠিক। আজ আমরা আলোচনা করব ব্যবস্থাপনা সংগঠনের 2য় পত্রের 6ষ্ঠ অধ্যায় নেতৃত্ব নিয়ে। সো শিক্ষার্থীরা, চলো আমরা পড়ায় প্রবেশ করি। আমাদের আজকের অধ্যায় 6ষ্ঠ অধ্যায়, চ্যাপ্টার নাম নেতৃত্ব, ইংরেজিতে যাকে বলে লিডিং। এই অধ্যায় থেকে আমরা যা শিখব তা হলো নেতৃত্বের ধারণা, নেতৃত্বের প্রকারভেদ। প্রথমে আমরা জেনে নেই নেতৃত্ব কি। কর্তৃত্ব আর মান্যতা, এখান থেকেই নেতৃত্বের সৃষ্টি হয়। কর্তৃত্ব কি? যিনি প্রধান থাকেন, তিনি যে আদেশ নির্দেশ দেন, যা নির্দেশনা সবাই মেনে চলে। আর মান্যতা হলো অধীনস্থরা কর্তার সকল আদেশ নির্দেশ যেটা মেনে চলে, তাই হলো মান্যতা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কর্তৃত্ব আর মান্যতা, এখান থেকে নেতৃত্বের সৃষ্টি। কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকেই নেতৃত্ব বলে। যিনি বা যারা এরূপ কাজ করে থাকে তাদেরকে নেতা বলা হয়। নেতৃত্বের 2টি পক্ষ থাকে, এক পক্ষে হলো নেতা, অপর পক্ষে অধস্তন জনশক্তি বা অনুসারী। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নেতৃত্বের 2টি পক্ষ থাকে, এক পক্ষে থাকে নেতা, অপর পক্ষে থাকে অধস্তন জনশক্তি বা অনুসারী। মূলত নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, যোগাযোগ, কাজকে প্রভাবিত করা, কর্মীকে উৎসাহিত করা ইত্যাদি ব্যবস্থাপনা নেতৃত্বে অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি দেখতে পেলাম? নেতৃত্ব হলো ব্যবস্থাপনার কাজের একটি কৌশল, যে কৌশল অধস্তন জনশক্তি বা কর্মীকে তার কাজের প্রতি উৎসাহিত করে, তার শতভাগ সামর্থ্যকে বিনিয়োগের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলে। তাহলে আমরা একটু আবার দেখে নেই যে নেতৃত্ব মূলত কি। নেতৃত্ব হলো কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকে নেতৃত্ব বলে। প্রিয় শিক্ষার্থীরা, নেতৃত্ব কি আমরা জানলাম। এবারে আমরা যে পড়াটা আলোচনা করব তা হলো নেতৃত্বের প্রকারভেদ, টাইপস অফ লিডারশিপ। আমরা দেখিনি নেতৃত্বকে প্রধানত কয় ভাগে ভাগ করেছে। নেতৃত্বকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছে। 1, আনুষ্ঠানিকতার বিচারে, 2, ক্ষমতার প্রয়োগের ধরন বিচারে, 3, দৃষ্টিভঙ্গির বিচারে। আমাদের প্রথম যে প্রকারভেদ আনুষ্ঠানিকতার বিচারে, সেই প্রকারভেদকে আবার 2 ভাগে ভাগ করেছে। 1, আনুষ্ঠানিক নেতৃত্ব, 2, অনানুষ্ঠানিক নেতৃত্ব। শিক্ষার্থীরা, জেনে নেই আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে। কাজের ধরন এবং ক্ষমতার বলে যিনি নেতৃত্ব গ্রহণ করেন তাকেই বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। যেমন একটি কলেজের অধ্যক্ষ, যিনি তার পদমর্যাদা ও ক্ষমতার বলেই প্রতিষ্ঠানকে পরিচালনা করেন, কিংবা একজন উৎপাদক ব্যবস্থাপক, তিনি তার ক্ষমতা ও কর্তৃত্বের বলেই উৎপাদন বিভাগের সকল কর্মচারীকে পরিচালিত করে থাকেন। আর অনানুষ্ঠানিক নেতৃত্ব হলো
খেলার মাঠে খেলতে গিয়ে সেখানে একজনের কথা সকলে মেনে নিচ্ছে, কিংবা কোনো এলাকার অনেক জনগোষ্ঠীর মধ্যে থেকে একজন সৎ, বয়স্ক, ভালো বুদ্ধিমান মানুষকে সমাজের বিভিন্ন কাজে মতামত গ্রহণের ক্ষেত্রে সেই লোকের সাথে পরামর্শ করে মতামত গ্রহণ করছে। এ জাতীয় নেতৃত্বকে বলা হয় অনানুষ্ঠানিক নেতৃত্ব। দ্বিতীয় প্রকারভেদ হলো ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে কর্মকর্তা তিনি তার ক্ষমতাকে কোন ভাবে প্রয়োগ করতে পারেন। এটা কি স্বৈরাচারী ভাবে, কিংবা এটা কি আদর্শ ও ভালোবাসার মাধ্যমে, কিংবা এটা গণতান্ত্রিক ভাবে কিনা, এই সকল বিচারে যে নেতৃত্ব তাকে বলা হয় ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে। ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্বকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, 2 পিতৃস্বরূপ নেতৃত্ব, 3 গণতান্ত্রিক নেতৃত্ব, 4 লাগামহীন নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হলো এখানে নেতা নিজের মতো করে চলে, তিনি কাজে বা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে এবং কর্মীদেরকে ভয় ভীতি প্রদর্শন করে শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায় করে নিতে চায়। এক্ষেত্রে স্বৈরতান্ত্রিক নেতা নিজের কাজকেই ভালো মনে করেন, কিন্তু পক্ষান্তরে জনশক্তি বা অধস্তন যারা রয়েছেন তারা এই নেতাকে অপছন্দ করতে শুরু করেন। দ্বিতীয় হলো পিতৃসুলভ নেতৃত্ব। আমরা নামটির মধ্যেই এর সংজ্ঞাটা খুঁজে পেয়েছি। পিতৃসুলভ অর্থাৎ পিতা বা বাবার মধ্যে যে আদর, শাসন, ভালোবাসা লুকায়িত থাকে, এই নেতার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো থাকে। তিনি কর্মীদেরকে ভালোবেসে, তাদের মতামত নিয়ে, তাদের সুবিধা অসুবিধা জেনে, তাদের ভালো মন্দ জেনে তাদেরকে দিয়ে কাজ আদায় করে নেন। এক্ষেত্রে নেতারা এই যে প্রধান ব্যক্তি তার উপরে ভরসা করে, তার নির্দেশ মেনে নেয় এবং কর্মীরা তাদের শতভাগ দিয়ে তাদের কাজ করতে চেষ্টা করে। তৃতীয় হলো গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব অনেকটা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত। এখানে একজন নেতা তার ক্ষমতাকে কুক্ষিগত করে না রেখে কর্মীদের মাঝে হস্তান্তর করেন। কর্মীদের সাথে আলাপ আলোচনা করে কি করানো হবে, কতটুকু কাজ করানো হবে, কর্মীরা কতটুকু করতে পারবে, সেটা কর্মীদের সাথে মত বিনিময় করে একজন নেতা তার কাজ নির্ধারণ করেন। এতে কর্মীদের সাথে আলোচনা করা হয় বলে কর্মীরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং তারা নেতার নির্দেশ অনুযায়ী কাজ করার চেষ্টা করে থাকেন। এখানে নেতার প্রতি সকল কর্মীরা সন্তুষ্ট থাকে। চতুর্থ হলো লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্বে একজন নেতা থাকেন কর্মবিমুখ। তিনি নিজেই কাজকে ভালোবাসেন না, কাজ করতে ভালোবাসেন না, ফলে কর্মীরা কি কাজ করছে কি না করছে তার জবাবদিহিতাও তারা নিতে পছন্দ করেন না। এখানে নেতা প্রতিষ্ঠানে আসেন দেরি করে, কর্মীরাও দেরি করে আসলে তিনি তার জবাবদিহি নেন না। লাগামহীন নেতৃত্বে কর্মীরা অনেক সময় বিক্ষিপ্ত আচরণ করে, বিশৃঙ্খলা প্রণয়ন করে এবং তারা অনেকটা প্রতিষ্ঠানের নিয়মের বাইরে চলে যায়। আমাদের তৃতীয় প্রধান নেতৃত্ব হলো দৃষ্টিভঙ্গির বিচারে। আমরা একটু জেনে নেই দৃষ্টিভঙ্গি কি। দৃষ্টিভঙ্গি হলো একজন মানুষের দেখার অনুভূতি। সে কাজকে কিভাবে দেখবে, কর্মীদেরকে কিভাবে দেখবে, সেটাই হলো তার দৃষ্টিভঙ্গির বিষয়। দৃষ্টিভঙ্গির বিষয়ে নেতৃত্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কর্মকেন্দ্রিক নেতৃত্ব আর কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। একজন নেতা যখন কর্মীর চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেয়, তিনি মনে করেন ডু অর ডাই, কাজ করো অথবা মরো। যদি সে কাজকে আগে প্রাধান্য দেয়, এখানে কর্মী সুস্থ আছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, এসব কিছু জানতে চায় না। এখানে নেতা তার কাজ আদায়কে আগে মনে করে, পরে কর্মীর কথা ভাবে। এটা অনেকটা ইন্সপেকশন কায়দা। ইন্সপেকশন কায়দাটাকে আমরা পুলিশি কায়দা বলতে পারি। এখানে নেতার মনের অবস্থা বিচার করা হয় না, শুধু কাজকে প্রাধান্য দেওয়া হয়। কর্মকেন্দ্রিক নেতৃত্বে জনশক্তি, অধস্তন জনশক্তি নেতার প্রতি খুবই ক্ষুব্ধ থাকে।
দ্বিতীয় হলো কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। এখানে নেতা কাজের আগে কর্মীর মূল্যায়ন বেশি করে। এখানে নেতা ভাবে কর্মী যদি ভালো থাকে, কর্মী যদি সুস্থ থাকে, কর্মীকে যদি উন্নত পরিবেশ দেয়া যায়, কর্মীকে যদি সঠিক প্রেরণা দেয়া যায়, তাহলে সে নিজে থেকেই শতভাগ কর্ম প্রচেষ্টা দিয়ে থাকবে, ফলে কাজ ভালো হবে। এই দৃষ্টিভঙ্গির বিচারে কর্মীকেন্দ্রিক নেতৃত্বে একজন নেতা কর্মীকে বেশি মূল্যায়ন করে, তারপরে কাজকে মূল্যায়ন করে। ফলে দেখা যায় অটো কর্মী ভালো কাজ করতেছে এবং ভালো প্রোডাকশন হচ্ছে, প্রতিষ্ঠান উন্নতির শিখরে উড্ডয়ন হচ্ছে। কর্মীকেন্দ্রিক নেতৃত্বে কর্মীরা নেতার অনুসারী হয় খুব ভালোভাবে। এখানে কর্মীরা নেতাকে ভালোবাসে, নেতা যা বলে, নেতা অনুপস্থিত থাকলেও সেই কাজকে তারা মনোযোগের সাথে করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যতটুকু পড়লাম, যতটুকু যা বলেছি, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি যা বলেছি তোমরা যদি বাড়িতে আরো একটু ভালোভাবে পড়ো, তাহলে এই পড়াটা আমাদের খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। সো তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোভিড-19 করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য ঘরে থাকবে, সবসময় হাত পরিষ্কার রাখবে, তুমি নিজে সুরক্ষিত থাকবে, সমাজ ও দেশকে সুরক্ষিত রাখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।